সো হ্যালো ওয়েলকাম গাইস, তোমরা আছো গাইডেন্স এ টু জেড এর সঙ্গে। আর দেখো, আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়ান ইকোনমি নিয়ে। তো ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট চ্যাপ্টারটা প্রায় শেষ, আজকের এই পার্টটা হলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি শেষ হয়ে যাবে। এবং দেখো, এর পরের ভিডিওতে আমরা এই ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আমি ইন্ডিয়ান ইকোনমির যে লাস্ট পার্টটি আলোচনা করতে চলেছি, সেখানে দেখো আমাদের যে কোনো দেশের যে ইকোনমি ব্যবস্থা, যে অর্থনীতি ব্যবস্থা, সেটা দেখো কিছু কর্মপ্রণালীর মধ্যে দিয়ে সম্পন্ন হয়। অর্থাৎ তুমি যে কোনো ইকোনমি ব্যবস্থা, অর্থাৎ ধরো তুমি যে ইনকাম করো, প্রত্যেকটা মানুষ যা ইনকাম করে সেটা তো কোনো একটা কাজের মাধ্যমেই নিশ্চয়ই জেনারেট হয়। তো এই যে অর্থটা তৈরি হয়, সেই অর্থটা যে কার্যগুলির মধ্যে দিয়ে তৈরি হয়, সেই কার্যের ভিত্তিতে অর্থনীতিকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে। তো এই সেক্টর অফ অ্যান ইকোনমি তিনটি ভাগে বিভক্ত। এক হলো প্রাইমারি সেক্টর, দ্বিতীয় হলো সেকেন্ডারি সেক্টর, তৃতীয় হলো টার্সিয়ারি সেক্টর। তো এই সেক্টরগুলি কি আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বলি। দেখো, তোমরা নিশ্চয়ই জানো ভারতীয় অর্থনীতি ব্যবস্থা কৃষিভিত্তিক। অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিতে যোগদান করে। অর্থাৎ বেশিরভাগ মানুষ তাদের অর্থ বা তাদের আয় উপার্জন করে কোথা থেকে? কৃষির থেকে। তো এই যে কৃষি ব্যবস্থা, এটা নিশ্চয়ই এক ধরনের কাজ। আবার দেখবে কিছু মানুষ কৃষিতে ইনভলভড নয়, তারা ইনভলভড কোনো ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ তারা কিন্তু জমিতে কাজ করে না, তারা পুরোপুরি শিল্প থেকে তাদের উপার্জন করে। তো এই ধরনের একটা কাজ। আবার দেখবে কিছু মানুষ তারা কিন্তু শিল্পে কাজ করে না, তারা কি করে? তারা দেখবে পরিবহন করে, রাস্তায় গাড়ি চালায় কিংবা ট্রেন চালায় কিংবা এরোপ্লেন চালায়। এই ধরনের যে কিংবা কেউ তোমাদেরকে কি করে, নেটওয়ার্ক প্রোভাইড করে, মানে তোমাদের কমিউনিকেট করে দেয়, অর্থাৎ যারা এই টেলিকমিউনিকেশনের বিজনেস করে। তো এই ধরনের সমস্ত কমিউনিকেশন কিন্তু একটা ব্যবস্থা। কেউ কেউ এইগুলোর মাধ্যমে আয় করে। আবার দেখবে কিছু মানুষ রয়েছে যারা কি করে, কোনো জিনিস আবিষ্কার করছে, সায়েন্টিস্ট কিংবা ডাক্তার। এই যে ধরনের মানুষগুলি রয়েছে, কারা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত, আমরা আজকের সেটাই দেখব। তো দেখো, এটা কিন্তু শুধু ইকোনমির পার্ট নয়, তোমরা আজকের এই সেক্টরটাতে যা বুঝবে সেটা কিন্তু জিওগ্রাফিরও একটা পার্ট। তো তোমরা ভালো করে আজকের এই ক্লাসটি শুনতে থাকো এবং অবশ্যই হাতে খাতা কলম রাখো, তোমরা নোট করতে থাকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, প্রথমেই যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক বিভাগ। তো এই প্রাথমিক বিভাগে মানুষ আয় করে প্রকৃতি থেকে। অর্থাৎ প্রকৃতিতে যেসব উপাদানগুলি রয়েছে সেগুলি থেকে মানুষ সরাসরি আয় করে থাকে। কেমন? দেখো, ধরো কেউ কৃষি কাজ করে, অর্থাৎ ধরো কেউ কি করে, চাষ করে কোনো একটা কিছু, ধরো ধান চাষ করে। তো সে কোথা থেকে আয় করছে? সে ধানটা কোথা থেকে তৈরি করছে? নিশ্চয়ই একদম মাটি থেকে। তো মাটিটা প্রাকৃতিক, তো তার সরাসরি মাটির সাথে সংযোগ রয়েছে। বুঝতে পারছো? তো এই ধরনের কাজকেই বলা হয় প্রাথমিক সেক্টরের কাজ, প্রাইমারি সেক্টরের কাজ। তো সরাসরি প্রকৃতি থেকে পাওয়া উপাদানগুলিকে কাজে লাগিয়ে মানুষ যখন তার আয়কে বা তার উপার্জন করে থাকে, তখন তাকে বলা হয় প্রাইমারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে কি বলছে? দিস সেক্টর ইজ ইনভলভড ইন দ্য এক্সট্রাকশন অফ হারভেস্টিং অ্যান্ড প্রোডাক্টস ফ্রম দ্য আর্থ। অর্থাৎ মানুষ এই ধরনের কার্যকলাপে কী করে? প্রকৃতি থেকে সরাসরি উপার্জনের উপাদানগুলিকে সংগ্রহ করে। যেমন দেখো, যদি বন থেকে কেউ গাছ কাটে কিংবা যে কৃষিকাজ করা, কিংবা দেখবে কী করা হয়, পোলট্রি ফার্ম করা হয় কিংবা মাছ চাষ করা হয়। মাছকে চাষের মধ্যে কেন ফেলা হয়? এই যে পোলট্রি ফার্ম, এটা কিন্তু পোলট্রি চাষ। তুমি যদি গোটারি ফার্ম দেখো তাহলে কিন্তু এটা ছাগল চাষ। তো এগুলিকে চাষের মধ্যে ফেলা হয়, অর্থাৎ এগ্রিকালচার। কারণ দেখো, এগুলিতে প্রকৃতিতেই এগুলি তৈরি হয়েছে, অর্থাৎ এই যে জীবগুলি, এগুলি প্রকৃতিতেই তৈরি হয়েছে। তারা যে তারা খাবার পেলে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠবে, এবং তুমি কি করো? তার জীবন কার্যকে কাজে লাগিয়ে তোমার প্রয়োজন মেটাও। অর্থাৎ যে কেউ যারা এই বিজনেসগুলি করে, যারা কাল্টিভেশন করে, এগ্রিকালচারের মধ্যে আছে, তারা কিন্তু এটাই করে। অর্থাৎ একটা গাছ
তাকে বীজ বপন করলে সে বড় হবে এবং সে ভবিষ্যতে ফল দেবে, সেটাকে কাজে লাগিয়ে মানুষ কী করেছে, তার প্রয়োজন মিটিয়েছে। তো এটাই হলো দেখো প্রাইমারি সেক্টরের কাজ, ঠিক আছে। তো ভারতের প্রায় 42% এই মানুষ কিন্তু এই প্রাইমারি সেক্টরের কাজে অংশগ্রহণ করে থাকে। তাহলে বুঝতেই পারছো ভারতের ইকোনমিতে প্রাইমারি সেক্টরের গুরুত্বটা কতখানি। তো দেখো এর পরে আসছি সেকেন্ডারি সেক্টর। তো সেকেন্ডারি সেক্টর কি? তো আমরা তো দেখলাম প্রাইমারি সেক্টরে কি হয় না, মানুষ সরাসরি প্রকৃতি থেকে তার খাদ্যবস্তু বা তার যে উপার্জন সেটা সংগ্রহ করে থাকে। তোমাদেরকে এটা বলা হয়নি, দেখো এর আগে মানুষ যখন এই শিল্প টিল্প কিছু ছিল না, মানুষ যখন আদিম প্রণালীতে বসবাস করত, তখন কিন্তু মানুষ পুরোপুরি এই প্রাইমারি সেক্টরের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ দেখো তখন সে কী করতো, তখন সে প্রকৃতি থেকেই মাছ ধরতো, প্রকৃতিতেই ফসল ফলাতো, আর প্রকৃতিতেই গাছপালা কেটে সে বাড়িঘরদোর তৈরি করতো। তো সমস্তটাই কিন্তু প্রকৃতি নির্ভর ছিল। তো তখন কিন্তু তাদের প্রাইমারি সেক্টরটাই বেশি নির্ভরশীলতা ছিল। এটা দেখো 42% শেয়ার, এটা আমি 2019-এর রিপোর্ট দিচ্ছি। 2018 বা 17 যত তুমি পেছাতে থাকবে তত দেখবে প্রাইমারি সেক্টরে কিন্তু মানুষের ইনভলভমেন্টটা অনেক বেশি ছিল, অর্থাৎ মানুষ অনেক বেশি প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত ছিল। তো আমি সমস্ত ডেটা তোমাদেরকে দিলাম না, শুধু কারেন্ট ডেটাটাই দিলাম। তো দেখো এরপর আসি সেকেন্ডারি সেক্টর। তো সেকেন্ডারি সেক্টর কি বলতে গিয়ে বলা হলো না, সেটা হচ্ছে দেখো প্রাইমারি সেক্টরের পরে যে কাজটি আসে সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। অর্থাৎ প্রাইমারি সেক্টর থেকে যে জিনিসগুলি আসে সেগুলি কাজে লাগিয়ে তার উপযোগিতাকে বাড়িয়ে তোলা। অর্থাৎ দেখো প্রাইমারি সেক্টরের মধ্যে কিন্তু দেখো হারভেস্টিং, অর্থাৎ যে মাইনিং, অর্থাৎ তোমরা যে প্রকৃতি থেকে যে কয়লা পাওয়া যায় কিংবা তেল পাওয়া যায়, এগুলো কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। তো দেখো এরপরে আসছি আমরা সেকেন্ডারি সেক্টরে। তো সেকেন্ডারি সেক্টরে কি হয়, ইকোনমিক্স ইনভলভমেন্ট থাকে শিল্পে। হ্যাঁ, তো দেখো প্রাইমারি সেক্টর থেকে কি এলো, ধরো কি এলো, গম এলো, গমটা প্রকৃতিতে উৎপাদন হয়। এবং তারপরে কি হলো না, কয়লা এলো। কি হবে, গমটা ভাঙানো হয়েছে, সেটা দিয়ে পাউরুটি তৈরি হবে। আর কয়লার আগুন দেওয়া হবে, অর্থাৎ কয়লা জ্বালিয়ে, তো কয়লাটাও এলো প্রকৃতি থেকে আর গমটাও এলো প্রকৃতি থেকে। এরপর কয়লা জ্বালিয়ে আগুন তৈরি হবে এবং গম দিয়ে পাউরুটি তৈরি হবে। ব্যাস, শুরু হয়ে গেল সেকেন্ডারি সেক্টর। দেখো সেম, তুমি স্টিল ইন্ডাস্ট্রির কথা ভাবো কিংবা তুমি যে কোনো ইন্ডাস্ট্রির কথা ভাবো, সেখানে দেখবে কাঁচামালটা কিন্তু প্রকৃতি থেকেই আসে। তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা ভাবো, সেখানে দেখবে টেক্সটাইলের যে মূল যে গুডস সেটা হচ্ছে দেখো তুলো। তো তুলোটা কোথা দিয়ে আসে, প্রকৃতি থেকে। যে সোডা দরকার, সেটা কোথা দিয়ে আসে, প্রকৃতি থেকে, কেমিক্যালি। তো এই সমস্ত জিনিস কিন্তু দেখো প্রকৃতির ওপর নির্ভরশীল, যে কাঁচামালগুলি। তারপরে সেটা কোথায় আসে, ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে সেটাকে প্রসেস করা হয় এবং তার গুণমান আরও বাড়িয়ে তোলা হয়, যাতে মানুষ তার থেকে আরও বেশি পরিমাণে উপযোগিতা পেতে পারে। এটাই হলো সেকেন্ডারি সেক্টরের কাজ, যে প্রাইমারি সেক্টর থেকে যে জিনিসগুলি যে আসবে, কাঁচামালগুলি, সেগুলির উপযোগিতাকে আরও বাড়িয়ে তোলা। বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখো এখানে ম্যানুফ্যাকচারিং করা হয়, মূলত ফিনিশিং গুডস তৈরি হয়। বুঝতে পারছো, ফিনিশিং গুডস মানে প্রকৃতি থেকে যে জিনিসগুলি আসে সেগুলিকে একেবারে ব্যবহারের উপযোগী করে তুলে এখান থেকে কিন্তু মার্কেটে সেটাকে ডেলিভার করা হয়। তো ভারতবর্ষের ইকোনমির 25% মানুষ এই সেকেন্ডারি সেক্টরের সঙ্গেই যুক্ত। এবং দেখো এটা বলতে অবাক লাগে যে ভারতবর্ষই কেবলমাত্র এমন একটা দেশ যেখানে কিন্তু মানুষকে কোনো ট্রেনিং ছাড়া সেকেন্ডারি সেক্টরে অংশগ্রহণ করতে দেওয়া হয়। দেখো বেশিরভাগ লেবারই তারা আনস্কিল্ড, তো এরকমভাবে কিন্তু তাদেরকে সেকেন্ডারি সেক্টরে পাঠানো হয়। আর অন্যান্য দেশে কিন্তু এগুলি স্কিল্ড লেবার দিয়েই করানো হয়। তো সেই জন্যই তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট এত বেশি, সেকেন্ডারি সেক্টরে তাদের ইনভলভমেন্ট কিন্তু অনেক বেশি। তো দেখো এরপর আসছি টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টরটা কি? দেখো টার্সিয়ারি সেক্টর হচ্ছে ইকোনমির এমন একটা ব্রাঞ্চ, তোমরা এর আগে দেখলে প্রাইমারি সেক্টরে একদম মানুষ প্রকৃতি থেকেই উপার্জন করছে, তারপরে দেখলে প্রকৃতি থেকে কাঁচামালগুলি সংগ্রহ করে কিভাবে সেকেন্ডারি সেক্টর গড়ে উঠেছে। তো সেকেন্ডারি সেক্টরে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে দেখো আয়রন ইন্ডাস্ট্রি। তোমরা এই যে আয়রন ওর মানে লৌহ আকরিক কিংবা বিভিন্ন ধরনের আকরিক সবই কিন্তু আসে
মানে প্রকৃতি থেকে, অর্থাৎ সেগুলি কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। মাইনিং করে সেগুলিকে তুলতে হয়, তো মাইনিংটা কিন্তু প্রাইমারি সেক্টরে। আর সেকেন্ডারি সেক্টরে কী হলো, সমস্ত ফিনিশিং গুডস তৈরি হয়। তুমি যে গাড়িটা ব্যবহার করছো, তুমি তুমি যা কিছু ফিনিশিং গুডস, এই দেখো বইটা, তুমি যে বইটা আজকে ব্যবহার করছো, সে বইটা কিন্তু একটা কাঁচামাল থেকে এসছে। হয়তো বইয়ের কাগজের মণ্ডটা কোনো কাঠ থেকে কিংবা বাঁশ গাছের পাতা কিংবা সাবাই গাছের পাতা থেকে তৈরি হয়েছে। তো প্রকৃতি থেকে জিনিসটাকে, উপকরণটাকে সংগ্রহ করে তোমাকে বইটা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন বইটা তোমার হাতে এলো তখন কিন্তু সেটা সেকেন্ডারি সেক্টরের হাত ধরে এলো। আচ্ছা, এবারে যেটাই আসছি সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টর কী? দেখো, সেকেন্ডারি সেক্টরে আমরা দেখেছি সমস্ত ফিনিশিং গুডস তৈরি হতে। তো এই যে ফিনিশিং গুডসগুলি তৈরি করতে তুমি বাড়ি থেকে বেরোলে, অর্থাৎ তুমি একটা শিল্পে অংশগ্রহণ করতে যাচ্ছ। তো তুমি কিসে করে যাবে? নিশ্চয়ই কোনো একটা বাস কিংবা অটো কিংবা ট্রেন এগুলি ধরে যাবে। তো এগুলি ধরে যেতে গেলে যে ড্রাইভারটি তোমাকে ওখানে নিয়ে যাবে বা এই রেল ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু সবাই এই টার্সিয়ারি সেক্টরের মধ্যেই পড়ে। অর্থাৎ যারা এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের সঙ্গে যুক্ত, যারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বা সার্ভিসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সবাই এই টার্সিয়ারি সেক্টরের মধ্যেই পড়ে। শুধু রেল নয়, দেখো ব্যাংক রয়েছে, এরকম সমস্ত ট্রান্সপোর্টেশন সিস্টেম, এবং যারা দেখো তোমাদেরকে এন্টারটেইন করে টিভিতে দেখো, যেসব নায়ক নায়িকা কিংবা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, এরা সবাই কিন্তু দেখো এই টার্সিয়ারি সেক্টরের মধ্যেই পড়ে। এরপর দেখো আসছে ট্যুরিজম। তো এইসব ট্যুরিজম অর্থাৎ তোমরা যে ঘুরতে টুরতে যাও, তা যারা তোমাদের ঘুরতে নিয়ে যায়, যারা অর্গানাইজার, যারা তোমাদের ব্যবস্থাপনা করে দেয়, এরা কিন্তু সবাই দেখো টার্সিয়ারি সেক্টরের মধ্যেই পড়ে। তো ভারতের যে মানুষের ইনভলভমেন্ট, তার 32% ওয়ার্কার্স এই টার্সিয়ারি সেক্টরের মধ্যেই অন্তর্ভুক্ত। তো দেখো বন্ধুরা, এই টার্সিয়ারি সেক্টরকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এক হলো কোয়াটারনারি সেক্টর আর এক হলো কুইনারি সেক্টর। তো কোয়াটারনারি সেক্টর এবং কুইনারি সেক্টরটা কী, এবার আমরা আলোচনা করব। তো দেখো, কোয়াটারনারি সেক্টরের মধ্যে যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে, দেখো এই ধরনের ব্যবস্থাপনা, অর্থাৎ এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু অবশ্যই খুবই ইন্টেলেকচুয়াল কাজের সঙ্গে যুক্ত। তো এই ধরনের কাজে দেখো খুব বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। খুব বুদ্ধিমত্তা দিয়ে যেসব কাজগুলি হয় সেগুলি দেখো এই টার্সিয়ারি সেক্টরের কোয়াটারনারি সেক্টরের মধ্যে পড়ে। অর্থাৎ টার্সিয়ারি সেক্টরেরই একটা ভাগ কোয়াটারনারি সেক্টর। তো এই কোয়াটারনারি সেক্টরের মধ্যে পড়ে যারা কী কাজ করে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তোমরা দেখেছো রিসার্চ যারা করে তারা কিন্তু এই কোয়াটারনারি সেক্টরের মধ্যে পড়ে। তো এই ধরনের বিজ্ঞানী বা ডেভেলপমেন্ট যারা করে, কালচার অ্যান্ড ইনফরমেশন যারা যারা এইসব কালচারাল কাজের সঙ্গে যুক্ত, টেকনোলজি, কনসাল্টিং। তোমরা টেকনোলজির বিভিন্ন জিনিস তোমরা জানো যে ইলেকট্রিক্যাল টেকনোলজি কিংবা মেকানিক্যাল টেকনোলজি, এগুলি যারা করে আর কি, তো তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এবং দেখো কনসাল্টিং, অর্থাৎ বিভিন্ন ধরনের কনসালটেন্ট তোমাদেরকে যারা বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন রকম কাজে সাহায্য করে, তারা কিন্তু দেখো এই ধরনের সেক্টরের মধ্যে পড়ে। তো এরপর আসছি ফিনান্সিয়াল প্ল্যানিং, যারা অর্থনৈতিক পরিকল্পনা করে দেয়। এডুকেশনের ওপরে যারা কাজ করে, যেমন দেখো তোমাদের স্কুলে যারা টিচার বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, কলেজের প্রফেসর, তারা কিন্তু সবাই দেখো এই কোয়াটারনারি সেক্টরের মধ্যে পড়ে। তো এরপর আসছি কুইনারি সেক্টর। তো কুইনারি সেক্টর হচ্ছে দেখো সবচেয়ে মোস্টলি ডিসিশন মেকিং পাওয়ার থাকে এই ধরনের কাজের মধ্যে। তো কারা এই ধরনের কাজের মধ্যে থাকে? তো দেখো, হাইয়েস্ট ভ্যালু অফ ডিসিশন মেকিং ইন কান্ট্রি, অর্থাৎ কোনো দেশের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলি যাদের থাকে, তারা কিন্তু এই কুইনারি সেক্টরের মধ্যে পড়ে। তো কারা রয়েছে এর মধ্যে? বিভিন্ন অফিসিয়াল অফ গভর্নমেন্টস, যারা গভর্নমেন্টের বিভিন্ন অফিসিয়াল, যারা অফিসে থাকে, গভর্নমেন্ট অফিসে, যারা দেখো ধরো আজকের তোমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কথা ভাবো। তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত কে নেন? পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো একজন আমলা রয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে, তিনি নেন। এবং কে নেন? শিক্ষামন্ত্রী স্বয়ং। তো তাহলে এরা দুজনই কিন্তু এই কুইনারি সেক্টরের মধ্যে পড়ে। এবং দেখো, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ডিআরডিওর যিনি প্রধান, যিনি ধরো ডিফেন্স, যে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম তার যে প্রধান, তিনি ঠিক করেন যে আজকের ইন্ডিয়া চায়নার মধ্যে যুদ্ধটা হবে কি হবে না, কিংবা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এক্ষুনি কি লড়াই করা উচিত না উচিত না। তো এই ধরনের ডিসিশন মেকিং পাওয়ার থাকে যাদের হাতে, তারা কিন্তু দেখো এই কুইনারি সেক্টরের মধ্যেই পড়ে।
তো দেখো বন্ধুরা, এই যে কার্যকলাপগুলি দেখলে তোমরা এতক্ষণ, যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে সেক্টরগুলি রয়েছে, এই যে কার্যকলাপের মধ্যে, এই কার্যকলাপগুলির মধ্যে দিয়েই কিন্তু কোনো দেশের ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়। অর্থাৎ কোনো দেশ কতটা ডেভেলপ করবে তা কিন্তু ডিসাইড করে এই ধরনের কার্যকলাপ। অর্থাৎ কোনো দেশ যখন সবচেয়ে বেশি প্রকৃতি নির্ভর, তখন বুঝতেই পারছো নিশ্চয়ই যে সেই দেশটি অনগ্রসর, অর্থাৎ ডেভেলপ তেমন হয়নি। কোনো দেশ সবচেয়ে বেশি হয়তো সেকেন্ডারি সেক্টরের ওপর নির্ভরশীল, তাহলে বুঝতেই পারছো সেই ধরনের দেশ কিন্তু মাঝারি ধরনের ইনকাম জেনারেট করবে, এটা বোঝাই যায়। কোনো দেশ সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টরের ওপর বেশি নির্ভরশীল, তাহলে বুঝতেই পারা যাবে যে সেখানে কিন্তু অর্থনীতি ব্যবস্থা বেশ ডেভেলপড। তাহলে এই যে ডেভেলপড কি ডেভেলপড নয়, তাহলে আমরা এটা মানুষকে দেখে বুঝতে পারি। তোমরা কি করে বুঝবে? দেখো, তুমি তোমার পাড়ায়, তোমার গ্রামে কোনো একটা মানুষের দিকে তাকাও যে শুধু চাষ করে, এবং তার দিকে ভালো করে তাকিয়ে দেখো যে তার অর্থনৈতিক কন্ডিশন কেমন। দেখবে খুব ভালো নয়, কোনো মতে চলে যায়। এবং আরেকটা মানুষের দিকে তাকাও যে কিনা কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে, দেখবে তার দিব্যি চলে যাচ্ছে সচ্ছলভাবে। অর্থাৎ সে হয়তো ওই কৃষকটি বা ওই যিনি চাষ করেন তার থেকে সচ্ছলভাবে চলে যাচ্ছে। তো আমি অলরেডি দু ধরনের ইকোনমিক ব্যবস্থা সম্পর্কে তোমাদের বললাম। আরেক ধরনের মানুষ আছে যারা, ধরো তোমাদের পাড়ায় কোনো একটা স্কুল টিচার, কিংবা কোনো একজন ডাক্তার, কিংবা কোনো একজন অ্যাডভোকেট বা উকিল। তো এই ধরনের মানুষ যদি থাকে তোমাদের গ্রামে, তাহলে তার দিকে একটু তাকিয়ে দেখো, দেখবে তার ইনকাম কিন্তু সবচেয়ে বেশি। তো এই ধরনের কাজের ক্লাসিফিকেশনের উপর বেস করে কোনো দেশের অর্থনীতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সারা বিশ্বে যে দেশগুলি রয়েছে, অর্থনৈতিক কার্যকলাপের উপর ভিত্তি করে দেশগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ যে দেশের মানুষ যে ধরনের কার্যকলাপের উপর বেশি নির্ভরশীল, তার উপর বেস করে তাহলে তাদের ইনকাম তৈরি হয়। অর্থাৎ ইনকাম জেনারেট হয় কিন্তু কার্যকলাপের উপর ভিত্তি করে। তো যদি ইনকাম সেই অনুযায়ী জেনারেট হয়, তাহলে সেই দেশের জাতীয় ইনকামও সেই তাদের কার্যকলাপের উপর নির্ভর করবে, অর্থাৎ তাদের ইনকামের উপর নির্ভর করবে। তো জাতীয় আয় যদি তাদের উপর নির্ভর করে, তাহলে দেশের আয় সেই অনুযায়ী হবে। তাহলে সেই অনুযায়ী এই সমস্ত দেশগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে যেটা আলোচনা করব আমরা, তো তিনটি ভাগ কি আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আর একটা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। তো ডেভেলপমেন্ট কান্ট্রি মানে, সরি গাইজ, লেখাটা একটু ভুল ছিল, তো ওটা একটু কারেকশন করে নিলাম। তো ওটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি। তো ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপড ইকোনমি, আর ডেভেলপিং ইকোনমি, আর হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি বা লিস্ট ডেভেলপড ইকোনমি। তো এই ডেভেলপড কান্ট্রি বলতে বা ডেভেলপড ইকোনমি বলতে, দেখো যেসব দেশের ইকোনমি ব্যবস্থা বেশ উন্নত, হ্যাঁ, তো হাই ইনকাম রয়েছে এই ধরনের ইকোনমি ব্যবস্থায়। তো এই ধরনের ইকোনমি ব্যবস্থায় দেখো মূলত মানুষ সবচেয়ে বেশি প্রাকৃতিক কাজের সঙ্গে সংযুক্ত নয়। এই ধরনের দেশ দেখো বেশ উন্নত ইকোনমি ব্যবস্থা, মানুষ প্রাইমারি সেক্টরের সঙ্গে খুব বেশি সংযুক্ত নয়। এবং দেখো এর ফলে কী হয়, যে মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড, মানুষের যে জীবনযাত্রার যে মান, সেটা দেখো অনেক উন্নত। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখবে যে গ্রামের যে জনবসতি, গ্রামের মানুষের জীবনের যে ধারা, তার থেকে নিশ্চয়ই যে শহরের জীবনধারা, তার নিশ্চয়ই গতিটা আলাদা। তাদের দেখবে তাদের মানে যে চলাফেরা, সেটাই আলাদা। অর্থাৎ যাদের ইনকাম বেশি হবে, তাদের তো স্বাভাবিকভাবেই জীবনের মানটা অনেক উন্নত হবে। সেখানে দেখো জলের সুব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য সুব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু সুব্যবস্থা কিন্তু সেখানে তুমি পাবে। কারণ সেখানে মানুষের আয়ের পরিমাণ অনেক বেশি গ্রামীণ ইনকামের থেকে। তো দেখো এই ধরনের ইকোনমি ব্যবস্থা কিন্তু ডেভেলপড ইকোনমি। তো ডেভেলপড ইকোনমি ব্যবস্থা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। তো অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, সুইডেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, এই ধরনের দেশে কিন্তু দেখো এই ডেভেলপড ইকোনমি দেখা যায়। তো এই ধরনের ইকোনমি ব্যবস্থায় আরও কিছু বৈশিষ্ট্য আছে। দেখো এই ধরনের ইকোনমি ব্যবস্থায় মানুষের যে কোনো দেশের যে জনসংখ্যা, সেটা কিন্তু দেখো স্থিতিশীল। মানে এখানে জন্মহার এবং মৃত্যুহার প্রায় সমান। অর্থাৎ এদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই সামান্য বা বৃদ্ধি নেই বললেই চলে।
জন্ম মৃত্যুর হার যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে সেখানে এই ধরনের বৃদ্ধি খুব একটা লক্ষ্য করা যায় না। তো এই ধরনের ইকোনমি ব্যবস্থায় দেখো জন্ম মৃত্যুর হারও কিন্তু এরকমভাবেই প্ল্যান্ড যে বৃদ্ধি হবে না। তো এরপর আসি ডেভেলপিং কান্ট্রি। তো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কী হয়, তো দেখো মানুষের জীবনযাত্রার যে মান সেটা কিন্তু ডেভেলপড কান্ট্রির থেকে অনেক কম, এবং এখানে যেসব ইন্ডাস্ট্রিগুলি দেখা যায় সেগুলি দেখো খুব বেশি একটা ডেভেলপড নয়, এবং মানুষ এখনও পর্যন্ত কৃষিক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এবং তাদের লিভিং স্ট্যান্ডার্ডও কিন্তু দেখো এই ডেভেলপড কান্ট্রিগুলির মতো নয়। তো কোথায় কোথায় এই ধরনের অর্থনীতি ব্যবস্থা দেখা যায়, দেখো বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, আর্জেন্টিনা, পাকিস্তান, সাউথ আফ্রিকা, এই ধরনের দেশে কিন্তু দেখো এই ধরনের ডেভেলপিং কান্ট্রির মধ্যে এরা পড়ে, অর্থাৎ এদের দেশে কিন্তু ডেভেলপিং ইকোনমি লক্ষ্য করা যায়। তো দেখো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখো এই ভিডিওর পরে এরপরে যে ভিডিওটি আসছে আমাদের, সেই ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার থাকছে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং পরপর ভিডিওগুলি দেখতে থাকো, এবং এর আগে যে পার্টগুলি আলোচনা করা হয়েছে সেগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও, বা আমাদের চ্যানেলের প্লেলিস্টে একটু সার্চ করে নাও। তো এরপর আসি দেখো লিস্ট ডেভেলপড কান্ট্রি। তো কি বলছে দেখো, এর আগে আমরা ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রিটা দেখলাম। তো ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে আমরা দেখেছি যে কি পার্থক্য আছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। তো লিস্ট ডেভেলপড কান্ট্রি মানে দেখো এদের এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সবচেয়ে নিচে, অর্থাৎ এদের যে মাথাপিছু ইনকাম সেটা সবচেয়ে নগণ্য, অর্থাৎ ডেভেলপড কান্ট্রির মতোও নয়, ডেভেলপিং কান্ট্রির মতোও নয়, তার থেকেও কম। তো এই ধরনের অর্থনীতি ব্যবস্থায় দেখো সবচেয়ে বেশি মানুষের পরিবেশ নির্ভরতা লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা কিন্তু সবচেয়ে বেশি প্রাইমারি সেক্টরের ওপর নির্ভরশীল থাকে, অর্থাৎ এখনও এরা শিল্পের ওপর তেমন বেশি নির্ভরশীল হতে পারেনি, তাই কিন্তু এরা লিস্ট ডেভেলপড কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং দেখো এই ধরনের দেশগুলিতে কি হয়, সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার, হ্যাঁ, তো এগুলি কিন্তু লক্ষ্য করা যায়, এবং মানুষের প্রকৃতি নির্ভরশীলতা, তো এগুলি কিন্তু এই সব লিস্ট ডেভেলপড কান্ট্রিগুলিতে লক্ষ্য করা যায়। তো এই ধরনের ইকোনমি ব্যবস্থায় তাহলে বুঝতেই পারছো মানুষের আয়ের হার কিন্তু অনেক কম, এবং মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড অর্থাৎ জীবনযাত্রার যে মান সেটা কিন্তু দেখো অনেক কম। হ্যাঁ, তো এই ধরনের ইকোনমি ব্যবস্থা বা এই ধরনের কান্ট্রিগুলির মধ্যে যে দেশগুলি পড়ে সেগুলি দেখো সোমালিয়া, সুদান, জাম্বিয়া, সেনেগাল, নাইজেরিয়া বা নাইজার, তোমরা নিশ্চয়ই এই দেশগুলির নাম শুনেছো। মাদাগাস্কার, জাম্বিয়া, তোমরা নিশ্চয়ই জানো নাইজেরিয়া থেকে প্রচুর প্রচুর ফুটবল প্লেয়ার আমাদের দেশে খেলা করতে আসে। তো এই ধরনের ইকোনমি ব্যবস্থা কিন্তু এইসব দেশগুলিতে গড়ে উঠেছে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের এই যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করলাম। তো আমরা আসছি পরবর্তী ভিডিও নিয়ে, এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার তাতে থাকবে, এবং দেখো তারপরেই আমরা আরম্ভ করব ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটি। তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।